সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার সফল নাকি ব্যর্থ? অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে কতটা আস্থা আনতে পেরেছে, রাজনৈতিক দলগুলো তাদের প্রতি কতটা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। 5 আগস্ট যেই উদ্দেশ্যে দেশে একটা গণ অভ্যুত্থান হলো, যতদিন যাচ্ছে সেই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ততই কিন্তু ফিকে হয়ে যাচ্ছে। এর মূল কারণটা কি? এর মূল কারণ অনেকে বলছে রাজনৈতিক দলগুলোর অনৈক্য। আমি মনে করি না, রাজনৈতিক দলগুলোর অনৈক্য না, রাজনীতির বিভাজন থাকবে। এখানে শুধু যে আওয়ামী লীগ এবং বিএনপির সমস্যা তা তো না। এখানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবার কিন্তু ভিন্ন ভিন্ন আদর্শ রয়েছে, ভিন্ন ভিন্ন এজেন্ডা রয়েছে। এবং মজার বিষয় হলো, এই এজেন্ডাগুলোর সঙ্গে যখন আন্তর্জাতিক স্বার্থ যুক্ত হয়ে যায় তখন কিন্তু এই বিষয়গুলো অনেক বড় হয়ে যায়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কথাটি বলেছেন। তো সেই বিষয়টি আমাদের এই সময়ের রাজনীতিবিদরা কতটুকু কি মানতে পারছেন আমি জানি না। ব্যক্তির চেয়ে কি দল বড়, দলের চেয়ে কি দেশ বড়, নাকি সবার আগে ব্যক্তি, সবার আগে নিজের পরিবার, নিজের সন্তান, আত্মীয় স্বজন? যেই কথাটি বলা হচ্ছিল যে পারিবারিক রাজনীতি, সেই পারিবারিক রাজনীতির বাইরে কি রাজনৈতিক দলগুলো আসতে পেরেছে? যে কথাটা বলা হচ্ছিল যে দেশের মধ্যে গণতন্ত্র আনার আগে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে, সেটা আনা হচ্ছে, আনা হয়েছে? আপনি দেশকে অনেক ভালো কিছু করবেন, আমরা প্রত্যাশা করি অবশ্যই ভালো কিছু করবেন, জনগণের জন্য অনেক ভালো কিছু করবেন। একবারে কি বলে এটাকে, এই বেহেশতের সুরা আপনি দিয়ে দিবেন, একবারে নহর, মধুর নহর, দুধের নহর বয়া দিবেন, সব বিশ্বাস করি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে দিবেন, আপনার যে রাজনৈতিক দল, আপনি যে দলের, আপনার দলের মধ্যে গণতন্ত্র আছে? আপনারা মানবাধিকার নিশ্চিত করছেন? আপনারা বিশ্বাস করেন এই বিষয়গুলোতে? যদি বিশ্বাস করেই থাকেন, তবে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আপনারা অনৈক্য হতে পারতেন, ঐক্যবদ্ধ না হয়ে আপনারা থাকতে পারতেন? পারছেন এই কারণে, কারণ সবার আগে আপনারা আপনাদের ব্যক্তি স্বার্থ দেখছেন। প্রত্যেকেই ধনী হওয়ার চেষ্টা করছেন, সেটা যে পন্থাই হোক না। ধনী হওয়া কোনো দোষের না, কিন্তু পদ্ধতিটা হইতে হবে বৈধ। অবৈধ পদ্ধতিতে অবৈধভাবে সম্পদ অর্জন করে আপনি একজন রাজনীতিবিদ হলেন, আপনি বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করলেন অবৈধভাবে, আপনি বিভিন্ন জায়গা থেকে তোলা তুললেন, আপনি বিভিন্ন জায়গা থেকে মানুষকে ঠেকিয়ে পার্টির নাম করে, পার্টি প্রধানের নাম করে টাকা উঠালেন এবং সেই টাকা দিয়ে নিজে মৌজ মাস্তি করলেন, নিজের পরিবার পরিজনকে খাওয়ালেন, এই কোরবানিও দিচ্ছেন সেই টাকা দিয়ে। একটা বার নিজের বিবেককে জিজ্ঞেস করেন না যে আসলে আমি কতটা সৎ আছি? এত সততার কথা বলেন, এত আদর্শের কথা বলেন, আপনি ব্যক্তি হিসেবে আপনার সৎ? মুখে হাত দিয়ে বলতে পারবেন যে আমি কতটা সৎ? আপনি যদি সৎ না হন, তাহলে আপনি দলকে কি দিবেন? আপনি দলকে কিছু দিতে না পারেন, আপনি দেশকে কি দিবেন? 5 বছর পর পর হয়তো ক্ষমতার পালাবদল হবে, কিন্তু দেশের উন্নয়ন হবে না, দেশের উন্নতি হবে না, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে না। হয়তো রুটিন কিছু কাজ আপনি করতে পারবেন, হয়তো বিমানবন্দর করতে পারবেন, হয়তো আপনি পদ্মা সেতু করতে পারবেন, হয়তো আপনি মেট্রো রেল করতে পারবেন, হয়তো আপনি 1 কোটি টাকার সড়ক 10 কোটিতে করতে পারবেন। যেখানে পুকুর লাগে না সেখানে পুকুর করবেন, যেখানে গাছ লাগে না সেখানে গাছ লাগাবেন, যেখানে যা না করার তা করবেন, দিনকে রাত, রাতকে দিন, অনেক কিছু আপনি করতে পারবেন। টাকার বদৌলতে রাষ্ট্রের জনগণের করের টাকায় আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু আপনি জনমনে স্বস্তি যদি দিতে না পারেন, জনমনে শান্তি যদি দিতে না পারেন, তবে আপনার এই রাজনীতি সম্পূর্ণই ব্যর্থ। এখন যে সংকটটি তৈরি হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। নির্বাচন ইনক্লুসিভ মানে সব দলের অংশগ্রহণ। তো সব দলের অংশগ্রহণ বলতে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে? তা তো না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ এই মুহূর্তে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তো যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা যদি এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন, এটি কি কৌশল? যে বিএনপি বিএনপি জামাতকে বলবে, জামাত বিএনপি কে বলবে, এনসিপি বিএনপি কে বলবে, বিএনপি এনসিপি কে বলবে, এটি কৌশল কিনা? যদি কৌশল হয়ে যায় ভালো, আপনারা কৌশলগত কারণে, ওই যে গত আমলেও দেখেছি আওয়ামী লীগ সরকারে জাতীয় পার্টি বিরোধী দলে, গৃহপালিত বিরোধী দল বলা হতো। তো এখনো কি ওরকম কোন পদ্ধতি আসতেছে কিনা যে একটা দল, নাম বলছি না, একটা দল হয়তো ক্ষমতায়, আবার আরেকটা দল গৃহপালিত বিরোধী দল, আরেকটা দল তৃতীয় গৃহপালিত বিরোধী দল, চতুর্থ গৃহপালিত বিরোধী দল। হ্যাঁ,
তো আপনারা সেদিকে কি হাঁটছেন কিনা? আর সঙ্গে যারা আন্দোলন করেছে এরকম 2-4-10 জন মানে ব্যক্তি সর্বস্ব রাজনৈতিক দলের নেতাদের মন্ত্রী এমপি বানিয়ে বাস প্রেস ক্লাবের সামনে গলা ফাটাচ্ছে, বলতে আপনি কোন রাজনৈতিক দল? আমি অমুক দল। তা আপনার অমুক দলের কর্মী কয়জন? কর্মী নাই, নেতাই একজন। সেই নেতার সঙ্গে 5-7 জন ঘুরে, তারাই পোস্টার লাগায়, তারাই টক শোতে কথা বলে, তারাই প্রেস ক্লাবের সামনে কথা বলে, তারাই বড় বড় সভা মঞ্চে গিয়ে বক্তব্য দেয়, তারাই এবার আগামী দিনে মন্ত্রী এমপি হবে হয়তো। তো সমস্যা নাই, আপনি মন্ত্রী হন, এমপি হন, রাষ্ট্রপ্রধান হন, কোনো সমস্যা নাই। কিন্তু জনগণের সঙ্গে কি আপনাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা? যিনি ভোট হলে এটা ইউনিয়ন কাউন্সিলর হতে পারবেন না, তিনি এখন মন্ত্রী হয়ে যাবেন, এটাই বাংলাদেশের বাস্তবতা। ওই যে রিপন ভিডিও নামে একটা ভিডিও দেখি ফেসবুকে, বিভিন্ন টিকটকে আসে, যে এটাই বাস্তবতা বলে হা হা করে হাসে। তা আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটাই বাস্তবতা। আমরা হা হা করে হাসা ছাড়া কোনো উপায় নাই। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ হয় না। আজকে আইনজীবী, বড় বড় সাংবাদিক কিংবা বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী পেশার ভালো বিদগ্ধ জন যারা জ্ঞানী গুণী, তারা রাজনীতিতে আসে না। কারণ রাজনীতি মানে যে একটা মানে কি বলবো, এটা খারাপ কিছু, জিনিসটা কিন্তু সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই রাজনীতিবিদরাই। আজকে যুব সমাজ, বিশেষ করে মেয়েরা রাজনীতিকে ঘৃণা করে। অনেক যুবক তাদের স্বপ্ন দেশের বাইরে চলে যাবে, তারা দেশে থাকবে না, দেশকে নিয়ে তারা আশা করে না। হয়তো 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান যখন হয়েছিল, তার পরবর্তী কিছুদিন, হয়তো 1-2 মাস 3 মাস, অনেকেই বলেছেন দেশের বাইরে থেকে তারপর দেশে চলে আসবো, বাংলাদেশকে আমাদের দেওয়ার অনেক কিছু আছে, আমরা বাংলাদেশকে অনেক কিছু দেব। কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, বলছে না ভাই ভালো আছি, বাংলাদেশে যাব না। এই তো এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে ডি। দেশের ভাগ্যের উন্নয়ন হচ্ছে না, দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। যুব সমাজ আজ রাজনীতি করতে চায় না। কিছু সংখ্যক ছেলে পেলে তারা রাজনীতি করেন, তারা পরিবর্তনের রাজনীতি করতে চান, কিন্তু অনেক সময় তারা হোঁচট খান, কারণ তাদের তো মামু খালুর জোর নাই। এখানে একটা মজার বিষয়, টাকার জোর থাকতে হবে আপনার, অথবা মামু খালুর জোর থাকতে হবে। আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অথবা আপনার খুব কাছের একজন পার্টির সর্বোচ্চ জায়গায় থাকতে হবে, অথবা পার্টির সর্বোচ্চ জায়গার 1-2 জন যারা আপনাকে ওন করবে, যাদের লেজুর ভিত্তি আপনি করতে পারবেন, যাদের চামচামি করতে পারবেন, যাদের বাসার বাজার টানতে পারবেন, তাহলে আপনার কিছু না কিছু সুবিধা হবে। অথবা আপনার বাবার যদি অগাধ টাকা পয়সা থাকে, তাহলেও কিছু সুবিধা হবে। একবারে সাদা মাটা জেল খাটবেন, মামলা খাবেন, গুমের ভয় থাকবে, বিগত দিনে কষ্ট করবেন, তারা একবারে স্মুথলি রাজনীতি করবেন, বিষয়টা এমন হবে না। এ কারণেই হবে না, কারণ বাংলাদেশের মানুষের মন মানসিকতা প্রজার মন মানসিকতা, আর যারা রাজনীতিবিদ শীর্ষ পর্যায়ে আছেন তাদের মন মানসিকতা মনিবের মন মানসিকতা। সুতরাং মনিব কখনো চাইবে না প্রজা তার কাতারে এসে বসুক, মনিব কখনো চাইবে না যে প্রজা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলুক, মনিব কখনো চাইবে না যে এই যে প্রজা সে পায়ের নিচে থাকুক, সে কখনো তার চোখে চোখ রেখে কথা বলুক, এটা মনিব কখনো চাইবে না। সুতরাং রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছে, যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটা কিছুই হবে না। এগুলি বাদ কা বাদ। এর জায়গায় বি আসবে, বির জায়গায় সি আসবে, সির জায়গায় হয়তো ডি আসবে, কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন হবে না, অগ্রগতি হবে না। যে ছাত্ররা আজকে নতুন রাজনৈতিক দল করেছে এনসিপি, তাদের নিয়ে অনেক আশাবাদী অনেকে ছিল, কিন্তু তারাও কিন্তু এই জাতিকে হতাশ করেছে। তাদের পিএস দের যে সমস্ত অর্থ কেলেঙ্কারির সংবাদ গণমাধ্যমে এসেছে, তার যে সিকিভাগ সত্য হয়, তবে এই মুখ লুকানোর আর জায়গা থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।